আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। পারস্য উপসাগরে 6 মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলায় বহু সেনা নিহত বলে আইআরজিসির দাবি। হরমুজ প্রণালীতে টোল আদায়ে আইন করছে ইরান। জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধে সারা দেশে পাম্পে সরকারি কর্মকর্তা নিয়োগ। সিন্ডিকেট বা অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার। জেনজি বিক্ষোভকারীদের উপর দমনপীড়নের অভিযোগ। এবং চট্টগ্রামের মিরেশ্বরায়ে রঙিন মাছের ব্যতিক্রমী খামার। সরকারি নীতি নির্ধারণ সহায়তা পেলে $1 বিলিয়ন আন্তর্জাতিক বাজারের অংশ হওয়ার সম্ভাবনা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ধৈর্য ধারণ করে শৃঙ্খলার মধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পল্টনে তিনি বারবার আসতে চান, কিন্তু জনগণের দুর্ভোগের কথা ভেবে আসতে পারেন না। রিপোর্টে আরও জানাচ্ছেন রাহুল রায়। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7টার দিকে তিনি আসলেও অনেক আগে থেকেই নয়াপল্টনে অবস্থান করছিলেন দলের নেতাকর্মীরা। আনন্দ আর উচ্ছ্বাসে তারা স্বাগত জানায় প্রিয় নেতাকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যও এ সময় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে নয়াপল্টন কার্যালয়ের দোতলা থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পরিবেশটা নর্মাল রাখতে হবে, রাখা যাবে সেটা। আমি আরো ধীরে ধীরে আসবো, আমি দেখতে স্বাভাবিক রেখেছে তার আমি আসবো। আপনি যদি স্বাভাবিক রাখেন তাহলে কিন্তু এগুলো আমার কাছে আসতে সম্ভব হবে না, কারণ আমি আসলে আপনারা যদি এসব করে এলাকার মানুষের সমস্যা হবে। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এখানে যে সকল নেতাকর্মী আছে, তারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের সাথে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা থেকে মানুষকে বোঝাতে হবে, মানুষের সাথে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ শেখাতে হবে বা ধৈর্য ধারণ সহযোগিতা করতে হবে। প্রায় 3 ঘন্টার মতো সেখানে অবস্থানের পর রাত 10টার দিকে কার্যালয় থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে সরকারি দলের সভা হয়েছে। সংসদ সচিবালয়ে সরকার দলীয় সভাকক্ষে বৈঠকে এমপিদের উদ্দেশ্যে দিক নির্দেশামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৈঠক শেষে চিফ হুইপ জানান, অতি উৎসাহী কিছু মানুষ চোরাচালান এবং কিছু মিডিয়ার ভূমিকার কারণে দেশে কৃত্রিমভাবে তেলের ঘাটতি তৈরি হয়েছে। এটি যেন না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে যারা মজুদ করছে বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বলেছেন, সংসদ অধিবেশনে অডিও বিভ্রাট স্যাবোটাজ হতে পারে। সংসদীয় কমিটির প্রথম বৈঠক শেষে চিফ হুইপ বলেন, অধিবেশন চলার সময় সাউন্ড সিস্টেমে যে জটিলতা তৈরি হয়েছিল তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ। সংসদ সদস্যদের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, 10 এপ্রিলের মধ্যে আবাসন বরাদ্দ দেওয়া হবে। বৈঠকে ছিলেন বিরোধী দলীয় উপনেতা সহ কমিটির সদস্যরা। বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। সকল এমপি সাহেবরা 10 তারিখের মধ্যে উঠতে পারবেন তা নয়, তবে তারা বাসা পেয়েছেন এবং সেই অনুযায়ী তারা ডেকোরেট করে নিতে পারবেন বা তার সুবিধা হয় তাতে। এই জন্য আমরা প্রায়োরিটি, টপমোস্ট প্রায়োরিটি দিয়ে 10 তারিখ। এই জন্য আমরা আবার আগামী 30 তারিখেও মিটিং দেখেছি এই হাউস কমিটির। নুরুল ইসলাম মনি জাতীয় সংসদের চিফ হুইপ কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে ইরান যুদ্ধের 29তম দিন। পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর 6টি নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী নামে উল্লেখ করে এটি খুলে না দিলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর টোল বসাতে আইন করছে ইরান। মধ্যপ্রাচ্যে নতুন আরেক রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী সুদীপ্তা মাহমুদের রিপোর্টটি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের 1 মাসের মাথায় পাল্টা হামলা জোরদার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তাদের দাবি, অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পারস্য উপসাগরে 6টি মার্কিন নৌযান ধ্বংস করেছে তারা। কুয়েতের আল শুখ বন্দর এবং দুবাইয়ের উপকূলীয় এলাকায় এসব হামলায় জাহাজে অবস্থানরত বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে IRGC। ওদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 12 মার্কিন সেনা আহত হওয়ার খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইরান যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার হামলা হয়েছে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি নিছক মজা নয়। 10 দিনের মধ্যে প্রণালীটি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করার হুমকি দেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজগুলোর ওপর টোল বসানোর আইন করতে যাচ্ছে ইরান। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট মজলিসে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রণালীটির আশপাশে আটকা পড়েছে প্রায় 2000 জাহাজ। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ মোতায়েন করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে ট্রাম্প বলেন, আঘাত হানার জন্য ইরানে এখনও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে। সেগুলোতে খুব শিগগিরই হামলা চালানো হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জিনে সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ইরান সহ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কাটছে না। সাধারণ মানুষের আস্থা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে অবৈধ মজুদ নিয়ন্ত্রণ এবং নজরদারি বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বাড়ানো হয়েছে। প্রতিটি পাম্পে নিয়োগ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তা। সিন্ডিকেট বা অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, খনিজ এবং জ্বালানি মন্ত্রী। দেখুন রফিকুল বাশারের রিপোর্টটি। দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ানো হবে না। সরকারের পক্ষ থেকে একথা বারবার জানানো হলেও মানুষের মধ্যে আস্থা ফেরেনি। মজুদ চলছেই, ফিলিং স্টেশনে এখনও লম্বা লাইন, জ্বালানি ভোগান্তি নিয়েই চলছে যানবাহন। জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং মাঠ পর্যায়ে তদারকি জোরদার করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনে 293টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে 78টি মামলার পাশাপাশি 3,15,550 টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো পরিদর্শনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রতিটি পাম্পে নিয়মিত তেল পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। যেন আমি শুনি না যে কোনো পাম্পে তেল যায় নাই, এই কথাটা যেন না শুনি। সে কীভাবে করবে সেই নির্দেশনাটা তাদের দিয়ে দিয়েছি, তারা এইটা পালন করবে এবং প্রত্যেকটা পাম্পে ঠিকমতো তেল যাবে। সিন্ডিকেট বা অনিয়ম আছে কিনা তাও খতিয়ে দেখতে বলেন মন্ত্রী। ডিপুতে সিন্ডিকেট কি কাজ করছে না কিনা সেটা দেখা, চোরাচালানি বন্ধ করা, চোরা কারবারি বন্ধ করার জন্য আমি আসছি। দেশ জুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় জোরদার করতে প্রত্যেক পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা নিযুক্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা প্রতিদিন তদারকি করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি নেপালে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, গত বছরের সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং তার মন্ত্রিপরিষদ শপথ নেয়ার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হলো। 2025 সালে নেপালে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে 74 বছর বয়সে ওলি পদত্যাগে বাধ্য হন। সেই সঙ্গে তার সরকারও পতন হয়। ওই আন্দোলনের সময় এবছর 5ই মার্চ সাধারণ নির্বাচনে বলেন্দ্র শাহর নেতৃত্বে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কাঠমান্ডুর ভ্যালির পুলিশের মুখপাত্র ওম অধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইন অনুযায়ী সব প্রক্রিয়া এগিয়ে যাবে। গত বছর সেপ্টেম্বরে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় নেপালে অন্তত 77 জন নিহত হন। 1/11 পর কেন প্রফেসর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেননি? কোন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ? গ্রেফতারের পর তারেক রহমানকে অমানবিক নির্যাতনের জন্য দায়ী কারা? রিমান্ডে গোয়েন্দা হেফাজতে 111-এর অন্যতম কুশীলব জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী এবং ডিজিএফের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে এরকম নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রিয় দর্শক, শহীদুল্লাহ রাজুর রিপোর্টে তাদের জিজ্ঞাসাবাদের বিস্তারিত দেখুন।
ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য 111-এর অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয় অর্থ ও মানব পাচার মামলায়। আরেক সেনা কর্মকর্তা ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলায়। শেখ হাসিনার শাসনামলের আগে 111-এর সময়ও তিনি ছিলেন ডিজিএফআইতে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে তাদের। সংশ্লিষ্ট মামলা ছাড়া আর কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের? গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, 2 সাবেক সেনা কর্মকর্তার কাছে 2007 সালের 11 জানুয়ারি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে সেনা সমর্থিত সরকার গঠনের নেপথ্যের ঘটনা, প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি নিয়ে জানার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে জেনারেল মাসুদ বলেন, তৎকালীন 3 বাহিনীর প্রধানসহ 5 সেনা কর্মকর্তা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়তে চাপ প্রয়োগ করেছিলেন। সেখানে তিনি ছিলেন না, পরে চাচক্রে যোগ দিয়েছিলেন। জেনারেল মাসুদ জানিয়েছেন, 111-এর সময় প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চাওয়া হয়েছিল, কিন্তু কম সময়ের জন্য দায়িত্ব নিতে তিনি রাজি হননি। পরে তাই ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং শেখ হাসিনাকে তৎকালীন সরকারের নির্দেশে গ্রেপ্তারের কথা জানান তিনি। এক্ষেত্রে নিজের ভূমিকা অস্বীকার করেছেন সে সময় কথিত গুরুতর অপরাধ দমন জাতীয় সমন্বয় কমিটির দায়িত্বে থাকা জেনারেল মাসুদ। গ্রেপ্তার 2 জেনারেলই 111-এর পর তারেক রহমানকে নির্যাতনের বিষয়ে দায় অস্বীকার করেছেন। জেনারেল মাসুদ গোয়েন্দাদের কাছে দাবি করেছেন, তারেক রহমানকে নির্যাতনের খবর পেয়ে পরদিন তিনি এ বিষয়ে তৎকালীন সেনাপ্রধানের সামনে শাউট করেছিলেন। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এক পর্যায়ে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে 13টি শর্ত দিয়েছিল। মুক্তির জন্য শেখ হাসিনা সব শর্ত মেনে নিলেও খালেদা জিয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেছেন বলে সাবেক 2 জেনারেল জানিয়েছেন। জেনারেল মাসুদ গোয়েন্দাদের জানিয়েছেন, পরবর্তী সরকার কিভাবে গঠন করা হবে তা আলোচনার জন্য মেজর হুমায়ুন নামে এক কর্মকর্তা শেখ হাসিনাকে প্রতি বৃহস্পতিবার গুলশানে ডিজিএফআই-এর একটি সেফ হাউসে নিয়ে যেতেন। এরকম আলোচনা নাকচ করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 1-11 সরকারে ভারত যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে জেনারেলরা বলেন, সব দেশেরই কিছু না কিছু ভূমিকা থাকে, তবে তারা এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। জেনারেল মাসুদ উদ্দিন ও জেনারেল মামুন খালেদকে এখন পর্যন্ত আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে একসাথে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। উন্নত বিশ্বের মতো বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস খাতে একই ধরনের আধুনিক কাজ হয় বলে মনে করে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMUK-তে এক সেমিনারে সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির ফার্মাসিউটিক্যালস এবং চিকিৎসা সেবাকে আরও উন্নত এবং সহজ করতে ফার্মাসিউটিক্যাল শিল্পের সাথে বড় পরিসরে কাজ করতে BMUK আহ্বান জানান। দেখুন লাইলা নওশিনের রিপোর্টে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের বিশেষ সেমিনার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং এবং বায়ো ইকুইভ্যালেন্স পরিষেবা চালু করা ও এর প্রভাব নিয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা। বিভিন্ন সেক্টরের এই যে পোর্টফোলিওর যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে বসে ড্রাগ মনিটরিং এর মতো সেবাগুলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হলে দেশের ওষুধ শিল্প আরও এগিয়ে যাবে বলে মনে করেন এই শিল্পের নেতারা। আপনারা একটু আমাদের সঙ্গে আসেন, একটু ইন্টারাকশন করেন, আমাদের সায়েন্টিস্টরা কি কাজ করছে সেগুলি দেখেন। দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে একেবারেই
পৃথিবীর সবচেয়ে বড় বড় ভালো কোম্পানিগুলি, পৃথিবীর সবচাইতে উন্নততম দেশে যে সমস্ত কাজ হয়, আমরা সম্ভবত সেই লেভেলের কাজ করছি। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সহ আমাদের বাংলাদেশের লোকাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি একসঙ্গে কাজ করে ফার্মেসি ডিপার্টমেন্টকে সাথে নিয়ে আমরা অনেক বড় কিছু করতে পারি। এখন যে নেকটা দৃষ্টিভঙ্গিটা হয়েছে, সেইটাকে আপনারা জয়েন্ট কোলাবোরেশনে আনেন। আপনার এখানে স্টুডেন্ট আছে, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, আপনার এখানে পেশেন্ট আছে, আপনার এখানে ল্যাব আছে, আপনার রিসার্চ ইনস্টিটিউট কোর্স আছে, তাহলে এটা করতে পারেন। আপনাদের জন্য ডিমান্ড তৈরি হয়ে আছে ওষুধ কোম্পানিগুলো। থেরাপিউটিক ড্রাগ মনিটরিংয়ে ভবিষ্যতে ফার্মাসিউটিক্যাল সেক্টরের সাথে কাজ করার কথা বলেন বিএমইউ উপাচার্য। আমাদের এই কোলাবোরেশন যখন দেখা যাবে যে মানুষের উপকার হচ্ছে, সায়েন্স ডেভেলপ করছে, আমাদের পেশেন্টগুলো ভালো হচ্ছে, অথবা আমাদের এই গবেষণার কারণে সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের এই গবেষণার কারণে পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে মানুষ মনে করবে যে ইয়েস উই নিড দিস রিলেশন। আজকের এই আলোচনা আমি আশা করব যে ভবিষ্যতের জন্য ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের যাত্রা শুরু, এটা বহুমাত্রিকতা পাবে। ভবিষ্যতে সকল স্টেক হোল্ডারদের যুক্ত করে আরও বড় পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের কথা জানায় বিএমইউ কর্তৃপক্ষ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে মিরসরায় গড়ে উঠেছে রঙিন মাছের এক ব্যতিক্রমী খামার। বিশাল পুকুর আর আধুনিক শেডে চলছে নানা প্রজাতির অর্নামেন্টাল বা শৌখিন মাছের চাষ। উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা সঞ্জয় নাথ। তিনি বলেছেন, সরকারের নীতি সহায়তা পেলে বাংলাদেশ হতে পারে রঙিন মাছের $1 বিলিয়ন আন্তর্জাতিক বাজারের অংশ। প্রিয় দর্শক, রিপোর্টে আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের মিরসরাই সঞ্জয় নাথের এই প্রকল্পের বড় শেডের ভেতরে ছোট ছোট চৌবাচ্চায় লালন করা হচ্ছে লাখ লাখ টাকার রঙিন মাছ। কোভিড-19 মহামারীর সময় থেকেই তিনি শুরু করেন এই উদ্যোগ। যখন বসেছিলাম ঘরে ইউটিউব দেখছিলাম, ওই তখনই ট্যাঙ্ক ছিল আমার কিছু আগের, মাছ নিয়ে ওই ট্যাঙ্কে ছাড়ি। তারপরে কিছু সমস্যা হচ্ছিল, কিছুতে একটু চিন্তা করলাম যেহেতু সমস্যা হচ্ছে পুকুরে ছেড়ে দিই। পুকুরে ছেড়ে দিলাম। পুকুর ছিল আগে তো পারিবারিক পুকুর ছিল আমার, বাবার আমল থেকেই মাছের চাষ ছিল এখানে। বিশ্বজুড়ে অ্যাকুয়ারিয়ামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রঙিন মাছের চাহিদা। বর্তমানে বৈশ্বিক অর্নামেন্টাল মাছের বাজারের মূল্য প্রায় $6 বিলিয়ন। প্রতি বছর বিশ্বে প্রায় 1 বিলিয়নের বেশি রঙিন মাছের বেচাকেনা হয়। বাংলাদেশেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এই শিল্প। যত ছোট দেশগুলো আছে ওরা বড় দেশগুলোতে এক্সপোর্ট করে, যেমন ধরেন থাইল্যান্ড, যেমন ধরেন মালয়েশিয়া, তারপর ধরেন শ্রীলঙ্কা, এগুলি ইউরোপ, আমেরিকা সব জায়গায় এক্সপোর্ট করে। হ্যাঁ, এবং থাইল্যান্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আমাদের দেশেও আসছে, তাহলে আমরা কেন পারবো না? একসময় দেশের প্রায় 95% রঙিন মাছ বিদেশ থেকে আমদানি করা হতো, এখন 80% বেশি উৎপাদিত হচ্ছে দেশেই। এটাকে আসলে কোনো খাতই মনে করা হচ্ছে না এখন পর্যন্ত, এটাকে ওইরকম প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। বাট এইটার যে একটা বিশ্ববাজারে কত বড় একটা সম্ভাবনা আছে। সারা পৃথিবীতে রঙিন মাছের এই বাজারটি প্রায় $6 বিলিয়ন। আমাদের পোশাক খাত যে অর্থ আয় করে বিশ্ববাজার থেকে, রঙিন মাছ ভবিষ্যতে একে যদি পরিকল্পনা, নীতিমন্ত্রিকতা দিয়ে সহায়তা করা হয়, তাহলে সেরকম একটি জায়গায় যেতে পারে। অবিশ্বাস্য কিছুই নয়। চট্টগ্রামের মিরেশ্বরের জোড়াগঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। 4 দিনের সফরে নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার দুপুর 12:40 বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। তাকে বরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও অন্যরা। পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপি নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা পাবনা সফর। প্রিয় দর্শক, এবারে একটি শোক সংবাদ। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিক্রমের সহধর্মিণী শিক্ষাবিদ দিলারা হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রোববার সন্ধ্যায় বাংলাদেশে তার মরদেহ আনা হবে। প্রথম জানাজার নামাজ ৩০ মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় হবে। জোহরের নামাজের পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে আরেকটি জানাজার নামাজ হবে। পরে বনানী সামরিক কর্মস্থানে তাকে দাফন করা হবে। দিলার হাফিজ ইডেন মহিলা কলেজ এবং সরকারি শহীদ সরওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা দফতরের মহাপরিচালক হিসেবে অবসর নেন। দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দিলার হাফিজের মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও তার মৃত্যুতে শোক জানিয়েছেন। প্রিয় দর্শক, আরেকটি শোক সংবাদ। ন্যাপের সাবেক সভাপতি আমিনা আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। আমিনা আহমেদের মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছে। ইডেন মহিলা কলেজে অধ্যয়নের সময় আমিনা আহমেদ ৫২ ভাষা আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তিনি। বিশ্বের অন্যতম বৃহৎ নারী স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাব চিটাগংয়ের ৯ম ফাউন্ডেশন ও চার্টার ডে উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মিস দিলরুবা আহমেদ। সমাজে নারীদের বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে নারী সম্মাননা, ক্লাব ম্যাগাজিনে মোড়ক উন্মোচন, কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সে সময় বক্তারা বলেন, এই নারী স্বেচ্ছাসেবী সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং সুবিধাবঞ্চিত আবাসন সহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের জম্মু কাশ্মীর ও লাদাখ সংযোগকারী জজিলা পাসে তুষারধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫ জন। জজিলা পাসে 0 পয়েন্ট এবং মিনি মার্গের মাঝামাঝি অংশে পরপর কয়েকটি তুষারধস হয়। এতে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে। ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং জম্মু কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। রাজশাহী গোদাগাড়িতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেক কৃষক। মাঠে মাঠে সাদা ফুলে ভরা পেঁয়াজ গাছ যেন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। চলতি মৌসুমে ভালো লাভের আশায় চাষিরা ব্যস্ত বীজ উৎপাদনে। তবে এই সাফল্য ধরে রাখতে আমদানি নির্ভরতা কমানোর দাবি তাদের। প্রিয় দর্শক, রাজশাহী স্টাফ রিপোর্টার আবু সালেম মোহাম্মদ ফাত্তার তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা, এখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সাদা ফুলে ফুলে ভরা পেঁয়াজ বীজ। এই এলাকার অনেক কৃষকই এখন ঝুঁকছেন বাণিজ্যিকভাবে পেঁয়াজ উৎপাদনে। অনুকূল আবহাওয়ার কারণে এবার উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় ভালো লাভের আশা করছেন কৃষক। এবার 2 বিঘা জমিতে বীজের চাষ করেছি, তাতে খরচ প্রায় বিঘা 1 লাখ করে। এবছর আমি 9 বিঘা লাগাচ্ছি, তাতে খরচ প্রায় 9 লক্ষ টাকা। আশা করি 20 মনের উপর বীজ পাবো, মোটামুটি 1 লাখ টাকা লাভ হতে পারে আমাদের। তবে এই সফলতা ধরে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা ও আমদানি নির্ভরতা কমানো। এখানে বীজের পরিমাণ প্রায় 500 বিঘার উপরে। এরকম যদি বীজ আরও অন্যান্য কৃষকরা আরও যদি বেশি উৎপাদন করতে পারে, আমাদের দেশে যে পেঁয়াজের ঘাটতি, এই পেঁয়াজের ঘাটতি আর থাকবে না। বীজে যদি কোনো দুর্যোগ না আসে, যদি কোনো শিল পাথর না হয়, তাহলে হয়তো 45 থেকে 50 মেট্রিক টন বীজ আমি পাবো। চলতি বছর জেলায় 420 হেক্টর জমিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ বীজ চাষ হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে পেঁয়াজ বীজ আমদানি কমবে বলেই আশা করছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন করি
এবং কৃষকদেরকে বীজ উৎপাদন প্রযুক্তি সম্পর্কিত সম্যক ধারণা তাদেরকে প্রদান করে থাকি এবং হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণও আমরা দিয়ে থাকি। দেশে মোট পেঁয়াজ বীজ চাহিদার বড় অংশ আগামীতে এই এলাকার কৃষকই পূরণ করতে পারবে এমন প্রত্যাশা তাদের। জহির মুন্না, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে এই প্রকৃতি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের আম গাছে এখন মুকুলের সমারোহ। এতে উদ্যোক্তারা নতুন দিনের স্বপ্ন দেখলেও বাধা হয়ে দাঁড়িয়েছে শতাধিক ইটভাটা। এসব ভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে মুকুল, ব্যাহত হচ্ছে ফল ও ফসল উৎপাদন। হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আশরাফুল ইসলাম মঞ্জুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের প্রকৃতিতে মিশে আছে মুকুলের ঘ্রাণ। তথ্য বলছে, জেলার ৩৭,৪৮৭ হেক্টর আমবাগানে প্রায় ৯১ লাখ গাছে এখন মুকুলের সমারোহ। আবহাওয়া অনুকূল থাকায় এবছর ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন উদ্যোক্তারা। তবে আশপাশের অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় ফসলহানির দুশ্চিন্তায় তারা। বড় ক্ষতি যেটা হয় ছোটবেলায় কিন্তু বোঝা যায় না, যখন আমটা বড় হতে থাকে তখন আস্তে আস্তে কিন্তু আমটা ফেটে যায় এবং আম থেকে কিছু কষ বেরোয়, যেটা বেরোতে বেরোতে নিচের দিকে যায় এবং অনেক সময় আম দেখবেন খুব পরিষ্কার আছে, সে আমটা কাটবেন যখন আমরা ভোক্তাদের কাছে যখন পাঠাই তখন তারা দেখে যে আমটার স্বাদ ভালো না, ভেতরটা নষ্ট আছে এবং মোটামুটি ৬০-৭০% আমই কিন্তু এভাবে নষ্ট হয়ে যায়। ফলটাও যেন বাঁচে, ভাটা আলাও যেন বাঁচে। মানসম্মত ভাটা হতে হবে, মানে যেটা ধোঁয়া কালো ধোঁয়া যে না লাগে বা না আসা, এগুলো করলে আমটা মানসম্মত হবে। এমন পরিস্থিতিতে জেলার প্রধান অর্থকরী ফসল বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। যেসব এলাকায় বেশি আমবাগান আছে, মানে ইটভাটার পাশে বেশি আমবাগান আছে, সে যে গুরুত্বপূর্ণ যে স্টেজটা, যে সময় আমের ক্ষতি হয়, সে সময়টা যদি আসলে ১ মাস বা এর কিছু সময় কম বেশি হতে পারে, এই সময়টা যদি ইটভাটাগুলা বন্ধ রাখা হয় সেটাই সবচেয়ে ভালো। এই মৌসুমটাতে এটা আমার জন্য বেশি ক্ষতিকর না হয়, সেই বিষয়গুলো আমরা সমন্বয় মিটিং এর মাধ্যমে সমন্বিতভাবে আমরা কাজ করার চেষ্টা করব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনে জোর দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন দেখবেন ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। প্রতি ভরিতে দাম বেড়েছে ২,১৫৭ টাকা। শুক্রবার দাম কমার পর আজ এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৩৭,০১২ টাকা, ২১ ক্যারেট ২,২৬,২৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১,৯৩,৯১৪ টাকা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, রানা প্লাজার ধস থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দিনাজপুরের নাসিমার জীবনের লড়াই থেমে গেছে পদ্মায়। দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণহানি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। শরীয়তপুরে ৩৬শে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্তম্ভে আগুন দিচ্ছে। পরে সরেজমি দেখা যায় স্মৃতিস্তম্ভটি কয়েক জায়গায় পোড়ানো হয়েছে, তবে কখন ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজার ধস থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দিনাজপুরের নাসিমা বেগমের জীবনের লড়াই থেমে গেছে পদ্মায়। রাজবাড়ির দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
প্রিয় দর্শক, দিনাজপুর থেকে শাহ আলম শাহীর তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্টটি। দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম 2013 সালে রানা প্লাজার ট্র্যাজেডিতে 3 দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হন তিনি। তবে এবার আর বাঁচতে পারলেন না নাসিমা। স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর 2 সন্তান নিয়ে ঢাকায় থাকতেন নাসিমা। কাজ করতেন একটি পোশাক কারখানায়। এবার ঈদুল ফিতরে রাজবাড়িতে ভাগ্নির বাড়িতে বেড়াতে যান নাসিমা। বুধবার বিকেলে নাসিমা তার ভাগ্নি জামাই ও তাদের শিশু সন্তানকে নিয়ে ঢাকায় ফেরার উদ্দেশ্যে বাসে করে রওনা হন। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। ভাগ্নি জামাই আব্দুল আজিজ মাগরিবের নামাজ আদায়ের জন্য অজু করতে বাস থেকে নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। 6 ঘন্টা পর রাত 11:30টার দিকে নদী থেকে নাসিমা, তার ভাগ্নি ও ভাগ্নির সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার জুমার নামাজের পর জানাজা নামাজ শেষে দিনাজপুরের পার্বতীপুর স্থানীয় পারিবারিক কবরস্থানে নাসিমাকে দাফন করা হয়েছে। নাসিমা বেগমের পুরো জীবন সংগ্রামের। 2013 সালে সাভারের রানা প্লাজা ধ্বংসের পর দীর্ঘদিন গ্রামে থাকলেও স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবারও ঢাকায় পোশাক কারখানায় কাজ নেন নাসিমা। আল মুকসিদ, চ্যানেল আই। ময়মনসিংহের ফুলপুরে 24,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর আওতায় 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে। 20 মার্চ মগবাজারে বিশাল সেন্টার শপিং মলে নবীন ফ্যাশন নামক দোকানে কম দামে পাঞ্জাবি দেওয়ার ঘটনা নিয়ে বিশৃঙ্খলার ঘটনায় শপিং মল এবং নবীন ফ্যাশনের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তার সমাধানে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল বলেছেন, ওই ঘটনার জন্য নবীন ফ্যাশনের কর্ণধার ক্ষমা চেয়েছেন এবং দোকান মালিক সমিতি তাকে ব্যবসায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। এবারে সবশেষ বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানী ব্ল্যাক রোজ অডিটোরিয়ামে নচিকেতা নীল শাড়ির পক্ষ থেকে উইমেন্স ডে স্পেশাল 71 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে 48 জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। 24 জন মাতৃত্বে এবং 24 জন স্পেশাল উইমেন্স পুরস্কার পেয়েছেন। অতিথি ছিলেন সেফ ইউনিটি সভাপতি মুরাদ দেওয়ান, রন্ধনশিল্পী শিলা ইসলাম, শেফ আফলাতুন নাহার সহ অন্যরা। টাইটেল স্পন্সর ছিল হাসান মিঠাই ঘর, বিক্রমপুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। জবাই করা 9টি এবং জীবিত 11টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পূর্বাচল উপশহরের 10 নম্বর সেক্টরের হারারবাড়ি এলাকায় একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই হারুনুর রশিদ জানান, একদল অসাধু ব্যবসায়ী 20টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসেন। এর মধ্যে তারা 9টি ঘোড়া জবাই করেন। স্থানীয়রা পুলিশে হটলাইনে জানানোর পর পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের সদস্য এবং র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা জীবিত ঘোড়াগুলোকে সাফারি পার্ক এবং চিড়িয়াখানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গরুর মাংস হিসেবে বিক্রি করা, এটা অবশ্যই আমার মনে হয় যে আইনতই দণ্ডনীয় একটি অপরাধ। তারা এই ঘটনার সাথে জড়িত, আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব এবং অপরাধীদের যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি এই জন্য যা যা করণীয় আমরা এটা অবশ্যই করব। জবাইকৃত যে ঘোড়াগুলোর মাংস রয়েছে সেগুলো আমরা এখানে ডাম্পিং করে দিচ্ছি, আমরা মাটি খুঁড়ে এগুলো পুঁতে রাখবো। আর যে জীবিত ঘোড়াগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি যে আমাদের সাফারি পার্ক অথবা আমাদের চিড়িয়াখানা কিংবা অনেকেই ঘোড়া লালন পালন করেন তাদের জিম্মায় আমরা দিব। কক্সবাজারের চকুরিয়ায় একটি বন্য হাতিকে হত্যা করে ধান খেতে মাটি দেওয়ার ঘটনা ঘটেছে। হত্যার বিষয়টি গোপন করতে মরদেহের উপর ঝুপড়ি ঘর তৈরি করে আড়ালের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাশের একটি ধান ক্ষেত থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 1 মাস আগে মুসলিমনগর সংরক্ষিত বনাঞ্চলে একটি বন্য হাতিকে হত্যা করা হয়। পরে হাতিটির মরদেহ ধান খেতে মাটি চাপা দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে হাতিটির মরদেহ উদ্ধার করে। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, হাতিটিকে কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্তের আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গি উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া অচেনা বন্যপ্রাণীর হামলায় এক গৃহবধূ সহ অন্তত 5টি গবাদি পশু জখম হয়েছে। উপজেলার ধনতলা ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী গণপিটুনিতে প্রাণীটিকে মেরে ফেলা হয়েছে। বন বিভাগ সেটিকে খ্যাকশিয়াল দাবি করলেও স্থানীয়দের দাবি এটা হায়ানা। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে মণ্ডলপাড়া গ্রামের মইনুল হকের স্ত্রী আমেনা বেগমকে 2টি বন্যপ্রাণী আক্রমণ করে। এরপর বাড়ির সামনে থাকা 5টি গরুকে কামড় দিয়ে জখম করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল হোসেন। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। পারস্য উপসাগরে 6 মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলায় বহু সেনা নিহত বলে আইআরজিসির দাবি। হরমুজ প্রণালীতে টোল আদায়ে আইন করছে ইরান। জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধে সারা দেশে পাম্পে সরকারি কর্মকর্তা নিয়োগ। সিন্ডিকেট বা অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার। জেনজিদের বিক্ষোভের ওপর দমন পীড়নের অভিযোগ। এবং চট্টগ্রামের মিরসরাই রঙিন মাছের ব্যতিক্রমী খামার। সরকারের নীতি সহায়তা পেলে $1 বিলিয়ন আন্তর্জাতিক বাজারে অংশ হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।